সালাম আলাইকুম সবাইকে ম্যাটফির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কাল তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে and সবার একটা ছোট রিকোয়েস্ট ছিল যে ভাইয়া প্রি টেস্টের কোশ্চেন একটু সলভ করে দিলে ভালো হয়। আজকের এই ক্লাসে মূলত আমি চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রি টেস্টের কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। যেই কোশ্চেনটা তোমরা দিয়ে আসছো পরীক্ষায় ভুল হয়েছে অনেকের, অনেক জায়গায় জানা ছিল বাট উত্তর করতে পারো নাই, এমন ছোট ছোট ফাঁকফোকর নিয়ে কথা বলতে বলতে আগাবো। চলো আমরা শুরু করি। আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে যদি খেয়াল করার চেষ্টা করি, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কোশ্চেনটা আসছে। আমরা এটা একটু পরে সলভ করব, আমরা প্রথম থেকে 2 থেকে শুরু করতে পারি চাইলে। 2 নম্বরের যে কোশ্চেনটা, এটা আধুনিক পদার্থবিজ্ঞানের কম্পটন এফেক্ট থেকে আসছে। প্রশ্নে বলা হইতেছে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের একটা ফোটন নিশ্চল ইলেকট্রনের উপর আপতিত হয়ে এত কোণে বিক্ষিপ্ত হয়। তাহলে আমি যদি বোঝানোর চেষ্টা করি, ধরো আমার কাছে একটা ফোটন কণা আছে যেটা প্রায় 0.38 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট। এন্ড এই ফোটন কণাটা একটা নিশ্চল ইলেকট্রনের উপর আপতিত হয়ে 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। ধরেন ভাই আমার কাছে একটা ইলেকট্রনও আছে, যে ইলেকট্রনটার ভর, নিশ্চল ইলেকট্রনের ভর হচ্ছে m0, এন্ড সেই নিশ্চল ইলেকট্রনটার উপর ফোটনটা এসে আঘাত করছে। আঘাতের পর তো সিম্পলি বুঝতেই পারতেছো ফোটনটাও গতিশীল হয়ে যাবে, ইলেকট্রনটাও গতিশীল হয়ে যাবে। এন্ড ফোটনটা একটা নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হয়ে চলে গেছে, তাই সেটা প্রায় ভূমির সাথে 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে চলে গেছে। এন্ড ইলেকট্রনটা নির্দিষ্ট পরিমাণ গতিশক্তি প্রাপ্ত হয়েছে ই কে। দিস ইজ ইট। এখানে প্রশ্নে ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা দেওয়া আছে, অর্থাৎ ডেল এক্স এর মান দেওয়া আছে, যেটা হইতেছে আমার 0.01 ন্যানোমিটার। প্রশ্নকর্তা জানতে চাইছে ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তার জন্য ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। চিন্তা করে দেখেন, ডি ব্রগলির হাইপোথিসিসে আমরা পড়ছি কোন একটা বস্তুর তরঙ্গ ধর্ম তার কণা ধর্মের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ কণাটার ল্যামডা তরঙ্গ ধর্মের মান যত বেশি হবে, তার কণা ধর্মের মান তত কম হবে, অর্থাৎ ভর তত কম হবে। And সেখান থেকে আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু ছিল আমার এইচ বাই পি। আশা করি মনে আছে সবার। প্রশ্ন থেকে যদি সামহাও আমি ভরবেগটা নিয়ে আসতে পারি, তাহলে খুব সহজেই আমি সেটা তরঙ্গধর্ম বা ল্যামডার মানটা বের করতে পারবো। এখন কিভাবে ভরবেগ আনতে পারেন? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমাদের শেখাচ্ছে যে ডেল এক্স অর্থাৎ বস্তুর অবস্থানের অনিশ্চয়তা এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল এইচ বাই 4 পাই এর সমান কিংবা তা অপেক্ষা বৃহত্তর। তাহলে ভাইয়া আমরা যদি এখানে ভরবেগের অনিশ্চয়তা ডেল পি এর মানটা নিয়ে আসতে পারি, সেটা হয়ে যাবে এইচ বাই 4 পাই ডেল এক্স এর থেকে সমান বা বৃহত্তর। এর মানগুলো বসায় দাও। আমরা পাইতেছি অবস্থানের অনিশ্চয়তা ছিল 0.01 ন্যানোমিটার, যেটাকে আমরা চাইলে বলতে পারি 10⁻11 মিটার। তাহলে এটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। এই ভরবেগের অনিশ্চয়তার মানটা যদি আমরা এখানে বসায় দিতে পারি, তাহলে ল্যামডা ইকুয়াল টু থাকতেছে এইচ বাই পি এর জায়গায় বসায় দিব এইচ বাই 4 পাই 10⁻11। খুব সহজে ম্যাথটা করা যাইতেছে, এইচ এইচ কাটা দিলে ল্যামডা ইকুয়ালস টু 4 পাই ইন্টু 10⁻11। এটা উত্তর, এটা দিস ইজ আওয়ার আনসার। আশা করি এই ছোট ম্যাথটা তোমরা বুঝছো। সমস্যা হচ্ছে কি, আমার কাছে কোনো ক্যালকুলেটর আজকে ক্লাসে নাই। এন্ড আমার কাছে ক্যালকুলেটর থাকে না, সাধারণত আমি হারায় ফেলি, বিভিন্ন জায়গায় রেখে দেই। ভাইয়ারা তোমরা আমার সাথে সাথে একটু সলভ করার চেষ্টা করবা এন্ড দেখবা যে কোন প্রশ্নের উত্তর কত আসে। তো বস্তুর তরঙ্গ দৈর্ঘ্যের মান এত, ঠিক আছে। তো আমরা যে পরের কোশ্চেনটাতে মুভ করার চেষ্টা করি, বলছে দ্বিগলিত ঘটনাটি শক্তির সংঘর্ষশীলতা নীতি সমর্থন করে কিনা। অর্থাৎ এই যে কম্পটন ক্রিয়ার একটা ম্যাথ করছেন, একটা ফোটন আসছে, আঘাত করছে, চলে গেছে, ইলেকট্রন স্থির অবস্থা থেকে গতিপ্রাপ্ত হয়েছে, এই সমগ্র প্রসেসটা শক্তির সংঘর্ষশীলতা নীতিকে সমর্থন করতেছে কিনা। ডিপ কোশ্চেন, বোঝা যায়। তো একটু চিন্তা করে দেখো। বলছো স্ক্রিনশট রেখে দিতে পারো, সলিউশন থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা পরের কোশ্চেনে যাই। বুঝাও যে একটা ফোটন যেটা যেই পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আসবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যে সেটা কিন্তু বিক্ষিপ্ত হবে না। কারণ ফোটনটা যে পরিমাণ শক্তি নিয়ে আসছিল, ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আপতিত হয়েছে, যেটার মান হইতেছে অলমোস্ট 0.38 অ্যাংস্ট্রম। এন্ড এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফোটনের একটা শক্তি আছে, যেটা হচ্ছে E1 পরিমাণ এনার্জি আছে, সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা 1। কাইন্ডলি এই E1 এর মানটা বের করে রাখো খাতায়। এন্ড এই যে ফোটনটা আগত হয়েছে, আগত হইয়া এই নিশ্চল ইলেকট্রনটাকে আঘাত করছে, আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার শক্তি কিছুটা হ্রাস পেয়ে E2 হবে। এন্ড ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে ল্যামডা 2 হয়ে যাবে। এই যে আগত ফোটনের একটা শক্তি ছিল E1, আঘাতপ্রাপ্ত বা সংঘর্ষের কারণে তার শক্তি কিছুটা হ্রাস হ্রাস পেয়েছে E2। তাহলে তাদের এই শক্তির যে পার্থক্যটা, সেই শক্তির পার্থক্যটা নিয়ে, অর্থাৎ সেই পরিমাণ হ্রাসকৃত শক্তিটাই ইলেকট্রনটা গতিশক্তি হিসেবে অর্জন করছে, এন্ড ইলেকট্রনের নির্দিষ্ট গতিশক্তিতে প্রক্ষিপ্ত হয়ে চলে গেছে। রাইট?
সিম্পল চিন্তা করতে পারি। এবার চিন্তা করে দেখো, এই যে বিক্ষিপ্ত ফোটনটা ছিল, বিক্ষিপ্ত ফোটনের আমরা আমাদের পরের প্রশ্নটা দিয়ে খেয়াল করি। পরের প্রশ্নে বলা হইতেছে উল্লেখিত ঘটনা শক্তির সংগ্রহশীলতার নীতি সমর্থন করে কিনা। সিম্পল ভাবে চিন্তা করে দেখতে পারো যে একটা ফোটন নির্দিষ্ট পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আসছে এবং সংঘর্ষের কারণে তার শক্তি কিছুটা হ্রাস পাওয়াতে তার তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে গেছে। এই যে ফোটনটা ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হইলো, যে পরিমাণ শক্তি ফোটনটা হারাবে সেই পরিমাণ শক্তি ইলেকট্রন গ্রহণ করেই গতিপ্রাপ্ত হবে। তাহলে আমরা এখানে বেসিক্যালি মাপতে যাচ্ছি ফোটনটা কি পরিমাণ শক্তি হারাইছে এন্ড ইলেকট্রনটা ওই পরিমাণ গতিশক্তি অর্জন করছে কিনা। একটু চিন্তা করে দেখেন, ফোটনটা বেসিক্যালি ল্যামডা ওয়ান তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আসছে and সেই ল্যামডা ওয়ান তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তার একটা শক্তি আছে ই ওয়ান, সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা ওয়ান। আমরা বেসিক্যালি সেটা মাপবো। এন্ড ফোটনটা আঘাতপ্রাপ্ত হওয়ার পরে 5 বা 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে গেছে। সেই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা টু প্রশ্নে দেওয়া নেই, আমরা বের করে নিতে পারি। সেটা হচ্ছে ল্যামডা ওয়ান প্লাস এইচ বাই এম নট সি ওয়ান মাইনাস কস ফাই। এটা হচ্ছে কম্পটন ক্রিয়ায় বৃদ্ধিপ্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা বা পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা। ল্যামডা ওয়ান আদি তরঙ্গ দৈর্ঘ্য 0.38 এংস্ট্রম এন্ড এইচ বাই এম নট সি জানো, এইচ প্লাঙ্কের কনস্ট্যান্ট, এম নট স্থির ইলেকট্রনের ভর, সি আলোর বেগ, ওয়ান মাইনাস কস ফাই। এখান থেকে আমরা চাইলে ল্যামডা টু বের করতে পারি এন্ড সেই ল্যামডা টু থেকে আমরা বিক্ষিপ্ত ফোটনের শক্তি এইচ সি বাই ল্যামডা টু মাপবো। এবং আমরা দেখব যে আগত ফোটনের যে শক্তি ছিল এবং বিক্ষিপ্ত ফোটনের যে শক্তি ছিল তাদের শক্তির পার্থক্য বা ফোটন কর্তৃক হারানো শক্তির পরিমাণটা কি আদৌ আমার ইলেকট্রনের অর্জিত গতিশক্তির সমান হচ্ছে কিনা। সিম্পল ভাবে চিন্তা করে দেখেন, যদি দেখি ইলেকট্রনের অর্জিত গতিশক্তির সমান হয়ে যাইতেছে তাহলে বেসিক্যালি বলবো যে হ্যাঁ, শক্তির সংগ্রহশীলতা নীতি সমর্থন করে, আদারওয়াইজ সমর্থন করে না। দেখো, ইলেকট্রনটা থাউজেন্ড প্রায় 1000 ইলেকট্রোভোল্ট পরিমাণ গতিশক্তি অর্জন করছে। ঠিক এত পরিমাণ গতিশক্তি যদি একটা ইলেকট্রন অর্জন করে, ঠিক ওই পরিমাণ শক্তি ফোটন তো হারাইতে হবে নাকি। যদি ফোটনটা ওই পরিমাণ শক্তি না হারায় তাহলে অতিরিক্ত পরিমাণ শক্তি ইলেকট্রন কোথা থেকে আনছে, বা ফোটন যদি অতিরিক্ত পরিমাণ শক্তি বিকিরণও করে থাকে, হারায়ও থাকে, তাহলে এই শক্তির তারতম্যের অংশটুকু কোথায় চলে গেছে, সেটা তো নীতিকে সমর্থন করতেছে না। তাই এখানে চেক দিতে হবে ফোটন কর্তৃক হারানো গতিশক্তি, হারানো শক্তি ইলেকট্রনের অর্জিত গতিশক্তির সমান কিনা। ঠিক আছে, তো এতটুকু ক্যালকুলেশন একটু তোমাদের উপর ছাড়তেছি। ল্যামডা টু এর মানটা বের করে নেবে, ই ওয়ান এর মানটা একটু বের করে নেবে, বিয়োগ করে দেখবা ইক এর সমান হয় কিনা, জ্বলে আসবে, ইলেকট্রোভোল্টে কনভার্ট করে নিও। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটার দিকে আগাবো। এটা চলতরিৎ টপিক থেকে আসছে। কোশ্চেনে বলা হইতেছে একটা এমিটারের রোধ দেওয়া আছে 95 ওহম এবং প্রশ্নে এমিটারের প্রবাহ অর্থাৎ আইজি 1 এম্পিয়ার, শান্টের রোধ 5 এম, শান্টের প্রবাহ আই এস বের করতে হবে। এর প্রশ্নে আই এস এর মানটাই জানতে চাইছে। একটু চিন্তা করে দেখো তো যে তোমার কাছে যদি এখানে একটা শান্ট থাকে 5 ওহম বিশিষ্ট, 5 ওহম রোধ বিশিষ্ট, এন্ড নিচে একটা এমিটার, বেসিক্যালি এমিটার মানে বলাবার কিছুই না, এটা গ্যালভানোমিটার ছাড়া কিছু না। দেখেন একটা 95 ওহম বিশিষ্ট একটা গ্যালভানোমিটার, মানে এমিটার লাগানো আছে। এমিটারের মধ্যে এটা গ্যালভানোমিটার প্যারালালি একটা রোধ দিয়ে মানে লাগিয়ে দেওয়া থাকে আর কি। এখানে আমার যে গ্যালভানোমিটারের প্রবাহ সেটা হচ্ছে আইজি, বা এমিটারের প্রবাহ সেটা হচ্ছে 1 এম্পিয়ার। ওকে, ঠিক আছে। এন্ড ওপরে শান্ট প্রবাহ আইএস, সেটা মাপতে হবে। এন্ড আমি জানি পোলাপান অনেক কিছু হিসাব করে এটা ফেলছে, এত কিছু হিসাব করার দরকার নেই। যে মূল প্রবাহ যদি আই হয়, অনেকে এটা হিসাব করছে যে ভাইয়া আই এস ইজ ইকুয়াল টু যেই ব্রাঞ্চের প্রবাহ তার বিপরীত রোধ ওপরে, নিচে মোট রোধ ইনটু মোট প্রবাহ। আরে বোকা, মোট প্রবাহ তো প্রশ্নে দেয় নাই, কেমনে বের কর। এই কোশ্চেনটা একদম বেসিক একটা নলেজ থেকে সলভ করা সম্ভব। কেমন, চিন্তা করে দেখেন। আমরা জানি প্যারালাল কানেকশনে দুইটা বিন্দুর রোধের বিভবের মান সমান। তাহলে ভাইয়া তুমি কি বলো 5 ওহমের একরোসের যে বিভব আই এস ইন্টু 5, 95 ওহমের একরোসের যে বিভব আই জি ইন্টু 95, এই দুটো কি সমান হওয়ার কথা না? এন্ড আইজি এর মান কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে, এটা হচ্ছে 1 এম্পিয়ার। তাহলে আমরা বলতে পারি শান্ট প্রবাহ আই এস ইজ ইকুয়াল টু 1 × 95, নিচে 5, 5 20 105 19 95 অর্থাৎ 19 এম্পিয়ার।
যদি শান্টের প্রবাহ 19 এম্পিয়ার হয়, তাহলে বর্তনীর মোট প্রবাহ IS যোগ IG, এটা হচ্ছে আমাদের 20 এম্পিয়ার। যদি এটা জানতে চায় নাই, জাস্ট শান্টের প্রবাহ জানতে চাইছে, খুব সিম্পল মিনিমালিস্টিক ভাবে আমরা চাইলে সলভটা আনতে পারি। সেটা হচ্ছে শান্ট প্রবাহ মাত্র 19 এম্পিয়ার। এন্ড আমি জানি না তোমাদের সবার মাথায় এই জিনিসটা আসছিল কিনা, সাথে সাথে তোমরাও বলে গেছো। এটা একদম সহজ, সিম্পল একটা ইকুয়েশন, কঠিন কিছুই না, একদম সহজ। ইজ দেখো চেক করি। এবার নেক্সট কোশ্চেনে বলতেছে এমিটারের সাহায্যে 200 গুণ বেশি বিদ্যুৎ পরিমাপ করতে বিদ্যমান শান্টকে না সরিয়ে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। প্রশ্নটা বুঝিও যে আমার এই এমিটারটার সাথে যেই শান্ট যুক্ত আছে, সেই শান্টটাকে আমি না সরাইয়া কি এমন ব্যবস্থা গ্রহণ করতে পারি যেন পূর্বের তুলনায় 200 গুণ বেশি প্রবাহ আমি পাই। এখন পূর্বের তুলনায় 200 গুণ বেশি প্রবাহ পাওয়ার জন্য আমারে শান্টের পরিমাণ তো পরিবর্তন করতে হবে, বাট সেই শান্টটাকে আমি সরাইতে পারতেছি না। শর্ত ভালো পরিমাণে এই শর্ত জুড়া দিছে, খেয়াল করিও। আমরা আগে যদি আইজি পরিমাণ প্রবাহ পাই, বর্তমানে প্রবাহটা মাপতে হবে পূর্বের প্রবাহের তুলনায় এন গুণ, বা পূর্বের প্রবাহের তুলনায় 200 গুণ। তাহলে আমি যদি এন গুণ বেশি পরিমাণ প্রবাহ মাপতে চাই, আমার প্রয়োজনীয় শান্টের পরিমাণ তো জানি, প্রবাহ এন গুণ বৃদ্ধির জন্য উপরে গ্যালভানোমিটার রোধ নিচে হচ্ছে n-1। তাহলে বেসিক্যালি জি এর মান হচ্ছে 95, এন এর মান হচ্ছে 200 গুণ বেশি প্রবাহ চাচ্ছি, 200 বিয়োগ 1 অর্থাৎ 199, উপরে হচ্ছে 95। তাহলে ভাইয়া আমার বেসিক্যালি এখানে এই পরিমাণ শান্ট প্রয়োজন 95/199। এই উত্তরটা মোস্ট প্রবাবলি 0.5 এরও নিচে আসবে। আমি একটু চেক করি, দাঁড়াও। ক্যালকুলেটর তো নাই। 95/199 আসছে 0.477। অর্থাৎ অর্থাৎ আমার মোট 0.477 শান্ট যদি থাকে, তবে তার মধ্য দিয়ে পূর্বের তুলনায় 200 গুণ বেশি বিদ্যুৎ পরিবহন করা সম্ভব। এবার একটা ছোট সিম্পল কথা চিন্তা করে দেখো, যে পূর্বে আমার কাছে এস পরিমাণ মাত্র 5 ওহম পরিমাণ একটা শান্ট আছে, আমি এটাকে না সরেয়া কি একটা কাজ করতে পারি যাতে এটা 0.477-এ চলে যায়। কিছু একটা করেন ভাইয়া, সমবায় দেন। অর্থাৎ 5 কে 0.47-এ ড্রপ করানোর জন্য রোধ কমানোর উপায় হচ্ছে সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগে আমরা জানি তুল্য রোধ হ্রাস পায়। আমরা যদি 5 ওহমের সাথে একটা এক্স মানের শান্ট যুক্ত করে দেই, তবে এই দুইজনের তুল্য রোধটা হয়ে যাবে 0.477। তাহলে আমরা লিখবো যে ধরি বর্তনীতে নতুন এক্স মানের শান্ট যুক্ত করলে আমার পূর্বের তুলনায় 200 গুণ বেশি প্রবাহ পাওয়া সম্ভব, এবং সেই ক্ষেত্রে আমার 1/st অর্থাৎ মোট শান্ট ইকুয়াল হবে 1/x প্লাস 1/5। এদিক থেকে 1/st হচ্ছে 0.477, 0.477, এন্ড আমরা x এর একটা মান পেয়ে যাব। অর্থাৎ এত মানের শান্ট যদি আমি যুক্ত করি, তবে পূর্বের তুলনায় 200 গুণ বেশি বিদ্যুৎ পরিমাপ করতে পারবো। তাপগতিবিদ্যার কার্নো ইঞ্জিন থেকে আসা এই কোশ্চেনটা দিয়ে খেয়াল করো। দুইটা ইঞ্জিন দেওয়া আছে এবং দুইটা ইঞ্জিনের উৎসের তাপমাত্রা দিয়ে দিছে, সংকোচন বা প্রসারণ অনুপাত দিয়ে দিছে। প্রশ্নে বলছে কার্যনির্বাহক বস্তু হিসেবে 2 মোল হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়েছে, এন্ড দেন প্রথম ইঞ্জিন অর্থাৎ এম ইঞ্জিনের প্রথম ধাপে কৃত কাজ নির্ণয় করো। তোমরা যারা পড়ছো কার্নো চক্রটারে, তোমরা জানো ঠিক 4টা ধাপের মাধ্যমে একটা কার্নো চক্র তার কৃত কাজ সম্পাদন করে, যার মধ্যে প্রথম ধাপটা ছিল সমষ্ণ প্রসারণ। তাহলে প্রথম ধাপে কৃতকাজ হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা, এন্ড সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ মানে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এন আর টি লন শেষ আয়তন বাই আদি আয়তন। ঠান্ডা মাথায় বুঝিও আমার কথা। এখানে মোল সংখ্যা 2 মোল, মোলার গ্যাস ধ্রুবক জানো, এন্ড এম ইঞ্জিনের যেটাই উৎসের তাপমাত্রা, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে আমরা খুব সিম্পলি বলতে পারি যে এখানে উৎসের তাপমাত্রাটাই আমার সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা। এখন V2/V1 এর মান কি বলবো, হাফ নাকি 2? এখানে একটা বিড়ম্বনা আছে। প্রসারণ বা সংকোচন অনুপাত যাই বলুক না কেন, সেটা বেসিক্যালি V1/V2 কে বোঝায়। V1/V2 হচ্ছে হাফ। আমি ব্যাচে বোঝায় বলছিলাম কেন কি বোঝায়। যদি প্রসারণ বোঝায় তাহলে V1 1 মোল হলে V2 প্রায় 2 মোল হয়ে যায়, রাইট? এরকম কনসেপ্ট। তোমার এত চাপ নেওয়ার দরকার নেই, পরীক্ষা আগে দিয়া তুমি জাস্ট মনে রাখবা প্রসারণ বা সংকোচন অনুপাত বেসিক্যালি বোঝাচ্ছে V1/V2। তাহলে ভাইয়া V1/V2 যদি হাফ হয়, তাহলে V2/V1 হয়ে যাইতেছে আমার 2। 2, তাহলে আমরা যেখানে 2 বসায় দেই, তাহলে এই অঙ্কটার উত্তর যা আসবে সেটাই বেসিক্যালি আমার উত্তর। ক্যালকুলেটরে ভাইয়া একটু কষ্ট করতে হয় তোমাকে, এটা একটু বসিয়ে নিবে, একটু দেখে নিবে ভাইয়া কি হয়। পরের যে ম্যাথটা অল্প একটু জায়গা আছে, করতে পারি কিনা দেখি।
কোন ইঞ্জিনটা বেশি কার্যক্ষম, অর্থাৎ ইফিসিয়েন্সি বের করতে হবে। ইফিসিয়েন্সি বের করার জন্য আমাদের যে একটা বেসিক ইকুয়েশন থাকে যে ইটা ইকুয়ালস টু, বল কি কি ছিল ইকুয়েশন মনে আছে? ইটা ইকুয়ালস টু ছিল 1 - T2/T1 ইন্টু 100%, বুঝছি। এখন প্রশ্নে দোনোটা ইঞ্জিনের জন্য আদি তাপমাত্রা উচ্চ তাপমাত্রা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা T2 তো একটাও দেওয়া নাই, বরঞ্চ তাদের জায়গায় প্রসারণ বা সংকোচন অনুপাত দিয়ে দিচ্ছে এবং বলে দিচ্ছে হাইড্রোজেন গ্যাস মানে গামা ইকুয়াল টু 1.4। এন্ড তোমরা সবাই হয়তো এটাই করে আসছো যে T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে T2V2 গামা মাইনাস 1। এন্ড এখান থেকে প্রতিবার এম ইঞ্জিনের জন্য একবার T2, এন ইঞ্জিনের জন্য একবার T2 বের করছো। তো চাপ কেন নিতেছো? একটু সহজ করে চিন্তা করেন না ভাইয়া। T2/T1 কি আলটিমেটলি এখানে আমার V1/V2 গামা মাইনাস 1 না? যেহেতু এটা একটা হাইড্রোজেন গ্যাস ব্যবহার করতেছি আমরা কার্যনির্বাহক হিসাবে, তাহলে বলতে পারি V1/V2 বেসিক্যালি 0.4, -1 বাদ দিয়ে বলতেছি। তাহলে আমার এখানে ইফিসিয়েন্সির ইকুয়েশন একটু চেঞ্জ হইতেছে, 1 - V1/V2 পাওয়ার হইতেছে 0.4 এন্ড শতকরা নেওয়ার জন্য 100 দ্বারা গুণ হবে। এন্ড প্রতিবার যদি আমি এখানে V1/V2 এর মান বসাই দিই, তাহলে এম ইঞ্জিনের জন্য একবার ইফিসিয়েন্সি পেয়ে যাব এটা 1, সেটা হচ্ছে 1 মাইনাস, দেখো সংকোচন প্রসারণ অনুপাত এম এর জন্য বলছে হাফ, তাহলে এটা হবে 0.5, পাওয়ারে আছে 0.4 ইনটু আছে 100%, এটা মোস্ট প্রবাবলি 25-26 এর কাছাকাছি আসার কথা হয়তোবা, দেখো একটু। এন্ড এন ইঞ্জিনের জন্য আমার ইটা 2 অর্থাৎ ইফিসিয়েন্সি 2 হইতাছে সেম ভাবে 1 মাইনাস ওটার V1/V2 বা প্রসারণ সংকোচন অনুপাত বলছে 1:3, তাহলে এটা হয়ে যাবে 0.33, বা যদি তোদের মন চায় 1/3 লিখবি লিখ, সমস্যা নাই, 0.4। এন্ড এটা হচ্ছে 100%, তাহলে বেসিক্যালি আমি দুইটা এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি। দুইটা এফিসিয়েন্সির মাঝখানে যার সংখ্যা বেশি, যেটার এফিসিয়েন্সি বেশি, আমি বলবো সেটা আমার অধিক কর্ম কার্যক্ষম ইঞ্জিন। বুঝছনি? কঠিন না, তুমি যেমনে করছো অমনে হয়েছে, বাট এমনে কি বুঝাই যাচ্ছি, ক্যালকুলেশন কইমা আসে, একটু নতুন ইনোভেটিভ ভাবে চিন্তা তো করতেই পারো। লাইক তোমার সময় কি জিনিস সেটা হয়তো অ্যাডমিশন টাইমে বসলে বোঝা যায়। আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে আবার হেসে পড়ছি, বাপ বেটির কাইন্ড অফ। দুইটা কাঠামো আছে, একটা এস কাঠামো, একটা এস ড্যাশ কাঠামো। প্রশ্নে বলতেছে এস কাঠামো, দুইটা কাঠামো সাপেক্ষে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান বলে দিচ্ছে যে 5 × 2 × 2 না কথা বুঝিয়ে। এন্ড বলে দিছে 50 বছর বয়সী একজন ব্যক্তি, মানে মনে করো তোমার বাবা, পৃথিবীতে তার 30 বছর বয়সী এক মেয়েকে, না তোমার বাবা না, মনে করো তোমার কারো বাবা কোনো একটা মেয়েকে রেখে নির্দিষ্ট কাঠামোতে নির্দিষ্ট ব্যাগে মহাশূন্য ভ্রমণে বের হয়, 30 বছর শেষে পৃথিবীতে ফিরে আসে। জানতে চাইছে এস ড্যাশ কাঠামো এক্স অক্ষ বরাবর বেগ কত হলে মহাশূন্যে অবস্থানরত ব্যক্তি এস কাঠামোর বস্তুটিকে ঘনক আকৃতিতে দেখবে। মানে বেসিক্যালি বোঝানো হচ্ছে যেখানে এক্স অক্ষ যে বস্তুটা ছিল তার প্যারামিটার তো এরকম 5 × 2 × 2, ওয়াই এবং জেড এর প্যারামিটার গুলো সমান, এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্যের মান আসে 5, সে কত বেগে চললে সেই দৈর্ঘ্য 5 সংকুচিত হয়ে আপেক্ষিকতার প্রভাবে 2 মিটারে নেমে আসবে, যেন বস্তুটা ঘনকাকৃতির হয়ে যায়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দুটোটা সমান হয়ে যায়। তাহলে আমরা যদি বলতে চাই বস্তুর আদি অবস্থায় প্রকৃত দৈর্ঘ্য এল নট এর মান ছিল 5 মিটার, এন্ড আপেক্ষিক অবস্থা দৈর্ঘ্যের মান এল ইকুয়াল হতে হবে এল নট রুট 1 - v²/c²। আপেক্ষিক অবস্থা দৈর্ঘ্য টার্গেট হচ্ছে 2 মিটার বানানো, আদিতে ছিল 5 মিটার, তার জন্য আমাকে 1 - v²/c² এর মান লাগবে। তাহলে এখানে যদি আমরা বের করি √1 - v²/c², এটা হয়ে যেতেছে আমার 2/5। বলবান তোমরা একটু কষ্ট করে এই 1 নং সমীকরণটা মনে রাখিয়ে দিও, এটা আমার পরের অঙ্কে সলভ করতে লেগে যেতে পারে, অথবা তোমরা নাও রাখতে পারো, তোমাদের হাতে যেহেতু ক্যালকুলেটর আছে। তাহলে ভাই একটা কথা বলেন তো, আমার এখান থেকে আমি ভি এর মান বের করতে পারি না? বলতে পারি 4/5 1 - v²/c² হচ্ছে 4/5 না 25। দেন আমরা বলতে পারি v/c হচ্ছে 21/5 √21/5। এন্ড এর পরের লাইনে কইতে পারি v হচ্ছে √21/5 ইন্টু c। আসলে হাতে ক্যালকুলেটর না থাকলে যা হয়, যতটুকু ঘুষামাই যা নেওয়া যায় অতটুকু নিছি। তোমার হাতে ক্যালকুলেটর আছে, তুমি একটু কাইন্ডলি হিসাবটা তাড়াতাড়ি করে নিয়ে আসবা। এন্ড হয়তো বা এটা কত বাবা, √21 মানে কত রে, জানা নাই, করে নিস। আচ্ছা ভাইয়া, এবার যেটা বলতে চাচ্ছি ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, মহাশূন্য ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসলে
মেয়ের সহিত বয়সের পার্থক্য অপরিবর্তিত থাকবে কিনা। অর্থাৎ বিষয়টা এভাবে বোঝার চেষ্টা করো যে লাইক পৃথিবীতে তুমি আসো এন্ড তোমার বাবাও আছেন, তোমার বাবা কোনো একটা কাঠামোতে গতিশীল অবস্থায় আছেন, পৃথিবীর সাপেক্ষে গতিশীল অবস্থায় আছেন। আপেক্ষিক মানে যে আমরা যে একটা কঠিন হিসাব রাখি এমন না। তোমার গতিশীল কাঠামোতে সময় এন্ড আরেকজনের স্থির কাঠামোতে সময়, সেটা কাইন্ড অফ প্রকৃত সময়। মানে আমি গতিশীল অবস্থায় যে সময়টা দেখতে পাবো আমার প্রকৃত সময়, আমি স্থির অবস্থায় যে সময়টা দেখতে পাবো এটা আমার প্রকৃত সময়। তাহলে আপেক্ষিক সময় হচ্ছে আমি যখন গতিশীল কাঠামোতে নিজের কাঠামো ছেড়ে আরেকজন ব্যক্তির কাঠামোর সময় দিকে তাকানো শুরু করবো, অর্থাৎ নিজের কাঠামোর সাপেক্ষে অন্য কাঠামোতে ওকিঝুঁকি করবো, তখনই বেসিক্যালি আমি আপেক্ষিক, অর্থাৎ আমার সাপেক্ষে কোনো কিছু মাপবো, আপেক্ষিকতার প্রভাব তখন আমরা দেখতে পাবো বা অনুভব করতে পারবো। তাহলে প্রশ্নটা খেয়াল করে দেখেন, যদি চিন্তা করেন যে পৃথিবীর সাপেক্ষে সে ঠিক 30 বছর বছর পরে ফিরে আসছে, অর্থাৎ পৃথিবীবাসী মাপতেছে যে ওই ব্যক্তি 30 বছর পরে ফিরে আসছে, তো পৃথিবীবাসী তাদের নিজের টাইম লাইনে মাপতেছে। ওই ব্যক্তির কাঠামোতে পৃথিবীর সাপেক্ষে 30 বছর, ওই ব্যক্তির সাপেক্ষে 30 বছর কিনা সেটা মাপতে হবে। তো আমরা এখানে জানতে চাচ্ছি যে পৃথিবীর সাপেক্ষে যদি 30 বছর অতিক্রম হয়, শেষ হয়, তাহলে ওই ব্যক্তি অর্থাৎ গতিশীল ব্যক্তির কাঠামোতে ঠিক কি পরিমাণ সময় হবে। কারণ আমরা জানি পৃথিবীর সাপেক্ষে কোনো একটা সময়, সেটা হচ্ছে বেসিক্যালি আপেক্ষিক সময় 30 ইয়ার। আপেক্ষিক সময় এবং প্রকৃত সময় মাঝখানে তফাৎ যেটা হচ্ছে T0 √1 - v² / c² ভাইয়া এখানে T0 এর মান হয়ে যাবো 30 ইন্টু √8 এর মান হচ্ছে 2/5, একটু আগে আনছিলাম মনে আছে আশা করি, হয় 12 বছর। তোর এখানে ডান। অর্থাৎ ওই ব্যক্তির কাঠামোতে বেসিক্যালি সময়টা যাবে জাস্ট 12 বছরের সমান। পৃথিবীতে যেই মেয়ে রেখে গেছিল তার বয়স ছিল 30, এন্ড পৃথিবীবাসীর হিসাবে ঠিক 30 বছর পরে যখন বাবা ফিরে আসবেন, তখন মেয়ের বয়স বৃদ্ধি পাবে পূর্ণাঙ্গ 30 বছর, কারণ মেয়ে তো পৃথিবীতে ছিলেন। বাট বাবা ওই 30 বছরটা তার কাঠামোতে জাস্ট 12 বছরের সমান হয়ে যাবে, এবং ওই বাবার বয়সটা জাস্ট 12 বছর বৃদ্ধি পাবে। অর্থাৎ পৃথিবীতে ফিরে আসার পর তাদের বয়সের পার্থক্য কোনো অবস্থাতে অপরিবর্তিত থাকবে না, পরিবর্তিত হয়ে যাবে। বাবা এসে দেখবো তার বয়স 50 থেকে মাত্র 62 হয়েছে, মেয়ে এসে দেখবো বয়স হয়ে গেছে 60, অর্থাৎ বাবা এবং মেয়ে প্রায় কাছাকাছি বয়সে চলে আসছেন। বুঝতেছো আমার কথাটা? এই ছিল একটা প্রশ্ন, কোশ্চেন। এরপরে যদি আমরা পরের প্রশ্নতে যাওয়ার চেষ্টা করি, আহ দেখো কি বলছে। ওকে, একটু হল্ট করো। আমি এখানে একটু ভুল করছি, সেটা হইতেছে যে ভুল বলতে অ্যাকচুয়ালি ভুল না। আহ, এখানে আমি ভি এর মান আগের অঙ্কটার জন্য নিয়ে নিছি, তোমরা এখানে ভি এর মান আগের অঙ্কটা নিবা না, তোমরা এখানে এই যে ভ্যালুটা দেওয়া আছে না, এই ভ্যালুটা বসায় দেখো বলাবান, তাহলে এটা 12 এমন একটু চেঞ্জ হয়ে যাবে, মনে হয় 13 দশমিক সামথিং লাইক কিছুটা আসবো। আলটিমেটলি আমার মূল কনসেপ্টের কথা কিন্তু অপরিবর্তিত থাকবে। মূল কথা এটাই যে ওই ব্যক্তির টাইম লাইনে পৃথিবীর মতো 30 বছর যাবে না, অন্য কিছু একটা যাবে। গতিবিদ্যার আন্ডারে আমরা আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি। বলা হইতেছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পানির স্বাভাবিক চাপে এত মানের বাষ্পে পরিণত করা হলো। অভ্যন্তর শক্তির পরিবর্তন এবং সাম কিছু কনস্ট্যান্ট দেওয়া আছে, পানিকে বাষ্পে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করো। ফেমাস ক্যাটাগরি কোশ্চেন, কারণ চিন্তা করে দেখো আমার কাছে ছিল ঠিক 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নির্দিষ্ট পরিমাণ পানি, and এটাকে বাষ্পে পরিণত করা এক ধাপের কাজ না। প্রথমে সে আপেক্ষিক তাপের প্রভাবে 25 ডিগ্রি তাপমাত্রার পানি ঠিক 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে উন্নীত হবে, এন্ড পরবর্তীতে সুপ্ত তাপের প্রভাবে সেই 100 ডিগ্রি তাপমাত্রার পানিটা 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। তাহলে ভাইয়া বুঝতে পারতেছেন এই যে টোটাল কনসেপ্টটা দুইটা ধাপে সংঘটিত হইতেছে, বুঝিনি আমরা এটা। লাইক 25 ডিগ্রি পানি ডাইরেক্ট 100 ডিগ্রি বাষ্প হয় না, ফার্স্টে আপেক্ষিক তাপের প্রভাব থাকে, তারপরে সুপ্ত তাপের একটা প্রভাব থাকে। এই আপেক্ষিক তাপের প্রভাবে তার কিছু পরিমাণে গৃহীত তাপ আছে এবং কিছু পরিমাণে এন্ট্রপির পরিবর্তন আছে, DS1, এন্ড সুপ্ত তাপের প্রভাবে কিছু পরিমাণে এন্ট্রপির পরিবর্তন আছে, DS2। তাহলে আমরা এখানে মোট এন্ট্রপি DS ভাবতে পারি যে প্রথম ধাপে মোট এন্ট্রপির পরিবর্তন এবং দ্বিতীয় ধাপে মোট এন্ট্রপির পরিবর্তন। প্রথম ধাপে এন্ট্রপি পরিবর্তন হচ্ছে MS ln T2/T1। আপেক্ষিক তাপের প্রভাবে এন্ট্রপি পরিবর্তনের রাশিমালা এটা।
এন্ড সুপ্ত তাপের প্রভাবের পরিবর্তন হচ্ছে mLv বাই, বুঝুনি কনসেপ্ট? ওকে, তাহলে এখানে আমরা একটা এম কমন নিয়ে নেই। এস কি রে? এস হচ্ছে লাইক আপেক্ষিক পানির আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে 4200 লন। কোন তাপমাত্রা থেকে? 25 থেকে 100 তে নিচে, তাহলে 373, নিচে হইতেছে 25 মানে 298, যোগ এ পাশে 373 এবং এম ছিল কমনে চলে গেছে, এলভি হচ্ছে 2.268, জাস্ট দেখে দেখে বসাচ্ছি, 10 পাওয়ার 6 জুল পার কেজি। এন্ড এখানে বস্তুর ভর ছিল 0.4 কেজি, 400 গ্রামের মতো পানি মোট। জি, 0.4 কেজি। এই পুরোটা হিসাব করলে তুমি একটা বিশাল এন্ট্রপির পরিবর্তন পাবা। এটাই হচ্ছে মোট এন্ট্রপির পরিবর্তন। আশা করি কেউ এখানে একটু বেশি পণ্ডিতি করো নাই। লাইক পানিকে বাষ্পে পরিণত করতে এন্ট্রপির যে পরিবর্তন, অনেকে করবে কি শুধু 100 ডিগ্রি তাপমাত্রার পানিরে 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পে নেওয়ার জন্য পরিবর্তন ভাববে। এটা কিন্তু অঙ্কের একটা আংশিক উত্তর হয়ে যাবে সেক্ষেত্রে। পানিটা কিন্তু বাষ্পে দুইটা ধাপে পরিণত হয়েছিল, আশা করি তোমাদের ধাপটা মনে আছে। ওকে, দ্বিতীয় কোশ্চেনটাতে বলছে উল্লিখিত প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল কোন একটা সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিলে সিস্টেমটা সেই তাপ শক্তির একটা অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় করে, এন্ড অবশিষ্ট অংশ কি করে? কৃত কাজে সংগঠিত করে। তাহলে আমার সিস্টেমে মোট তাপ শক্তির পরিবর্তনটা কেমন রে বলা? ফার্স্টে 25 ডিগ্রি তাপমাত্রার পানিরে 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে নিচ্ছে, কিছু পরিমাণ তাপ শক্তি গৃহীত হয়েছে ডিকে 1, এন্ড সেই পানিটা পুনরায় বাষ্পে হওয়ার জন্য আরো কিছু পরিমাণ তাপ শক্তির পরিবর্তন সেটা হচ্ছে ডিকে 2। তাহলে ডিকে 1 এবং ডিকে 2 মোট তাপ শক্তি, মোট গৃহীত তাপ ডিকে ইকুয়ালস টু হচ্ছে ডিকে 1 প্রথম ধাপে আপেক্ষিক তাপজনিত গৃহীত তাপ এন্ড সুপ্ত তাপজনিত গৃহীত তাপ ডিকে 2। আপেক্ষিক তাপজনিত কারণে গৃহীত তাপের রাশি হচ্ছে এমএস ডেল থিটা, আর সুপ্ত তাপের জন্য হচ্ছে এমএলভি। তাহলে তোমরা একটা কাজ করিও, এখানে এম যদি কমন নাও, কি করতে কমন নিবা? এম এর মান হচ্ছে 0.4 কেজি, এস এর মান জানো, তাপমাত্রার পরিবর্তন কত? 25 থেকে 100 তে গেলে 75 কেলভিন পরিবর্তন হয়েছে, এন্ড এলভি এর মানও আছে, সব দেওয়া আছে। অর্থাৎ তুমি এখানে একটা ডিকিউ পাইছো, আমি ধরে নিচ্ছি। এন্ড সেই কারণে তোমার ডিইউ এর মানটাও প্রশ্নে বলে দিছে, সেটা হচ্ছে আম কোথায় যেন এটা দেখলাম, এই যে 1.028 ইন্টু 10 পাওয়ার 6 জুল, এই পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটছে। এন্ড ফাইনালি বলছে যে কৃতকাজ যদি বের করে ফেলতে পারি তাহলে বলে দেব সমর্থন করবে কি করবে না। আমরা জানি কৃতকাজ ডিডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে পি ডিভি, এন্ড পি হচ্ছে স্বাভাবিক চাপ 10 পাওয়ার আর 10 পাওয়ার 5, ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। শেষ আয়তনটা জানাচ্ছে, তো বাষ্পের শেষ আয়তন হচ্ছে 5.132 10^2। এত আয়তনের বাষ্প শুরুতে তো কোনো প্রকার বাষ্প ছিল না, অর্থাৎ এখানে যেই পরিমাণ বাষ্প পাওয়া গেছে সেটা হচ্ছে তার বাষ্পের পরিবর্তন। আদিতে কোনো বাষ্প নাই, তাই V10, শেষে যায় V2 পরিমাণ ভলিউমের বাষ্প পাইতেছি। তাহলে যেটা আমার V2 সেটাই হচ্ছে আমার কি? ডেল ভি। তাহলে এখান থেকে আমরা চাইলে একটা কাজ পেয়ে যাব, 5.13 ইন্টু 10 পাওয়ার 3 এত জুল। তাহলে ভাইয়া তুমি যদি চেক করে দেখো প্রশ্নের জন্য, ঠান্ডা মাথায় দেখিও যে এখানে ডি কিউ এর মান যদি ডি ইউ প্লাস ডিডব্লিউ মানে সমান হয়, তাহলে বলে দেবো তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করছে, আদারওয়াইজ সমর্থন করে নাই। একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, মনে আছে আশা করি, বুঝছো। ডি কিউ বের করছি, ডি ইউ ডিডব্লিউ বের করছি। ভালো প্রশ্ন, অর্থাৎ আদর্শ সিকিউ যেমন হয়, খুব ভালো প্রশ্ন ছিল। নেক্সটে যাবো, 6 এসে পড়ছে, আর দুইটা আছে, 7 8। আবার চলো ধরি। বলতেছে কোন এক ব্যক্তি চন্দ্রপ্রভা পানি ফোটানোর জন্য 500 ওয়াটের একটা নিমজ্জক উত্তাপক ক্রয় করে। নিমজ্জক উত্তাপক বুঝোস নি? হিটার। এন্ড নির্দিষ্ট সময়ে 2 লিটার পানির তাপমাত্রা এত থেকে এত উন্নীত করতে পারে। পরবর্তীতে সময় সাশ্রয়ের জন্য সে রোধ পরিবর্তন করছে, এত 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 রোধের একটি কুণ্ডলী ব্যবহারের সিদ্ধান্ত নিল। লাইন ভোল্টেজ কইছে, আজ দিছে আপেক্ষিক রোধ। এটা আমি করলে তুমি বোর্ড হবা, তুমি তো জানো যে ভাইয়া আর ইকুয়ালস টু হচ্ছে রো এল বাই এ। প্রশ্নে এ এর জায়গায় ব্যাস দিয়ে দিছে, তো তুমি পাই ডি স্কয়ার বাই 4 করলে অঙ্ক হয়ে যাবো। দৈর্ঘ্য দিয়া দিছে, রোধ দিয়া দিছে, এটি তুমি পারবা, এটা আমি করাইতেছি না। উত্তাপকের রোধ পরিবর্তনের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা এটা জানাইতে হবে তোমাকে আবার। ভাই একটু চিন্তা করে দেখো তো, আমরা তো জানি কোন একটা নিমজ্জক উত্তাপক হিটার এর ক্ষেত্রে আমার উৎপাদিত হিট এইচ ইকুয়ালস টু হচ্ছে পিটি। আমি যদি মোট উৎপাদিত হিটের পরিমাণটা জেনে যাই, যেমন আমার এখানে প্রথমে 2 লিটার পানির তাপমাত্রা এত থেকে এত উন্নীত করতে সক্ষম, তাহলে আমার আদি অবস্থায় 500 ওয়াটের হিটারের হিসাবটা যদি করি, 500 ওয়াটের হিটারের জন্য সময় ধরে নিই T1, ক্ষমতা হচ্ছে P1, এবং উৎপাদিত তাপের পরিমাণ সেটা হচ্ছে এমএস ডেল থিটা। তাহলে রেখে দিলাম। এন্ড পরবর্তীতে যে হিটারটা ইউজ করছি সেটার ক্ষমতা
পি হচ্ছে ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ পরবর্তীটা রোধ দিয়ে দেব। সরবরাহ লাইন ছিল 220 ভোল্ট পি টু, পরবর্তী হিটারের ক্ষমতা 220 স্কয়ার। রোধ কত বলছে রে? রোধ বলে দিছে 50 ওহমের এটা রোধ। হিসাব করে নেই, 220 স্কয়ার বাই 50 কত ক্ষমতার বস্তু ইউজ করছে? 968 ওয়াট। তাহলে 968 ওয়াটের একটা হিটার ইউজ করছে। এমনি চোখে বাড়ি গেছে, হিটারের ক্ষমতা তত বেশি বসে তত বেশি তাড়াতাড়ি পানিকে উত্তপ্ত করতে পারবে। এন্ড দ্বিতীয় ক্ষেত্রে আমার H ইজ ইকুয়াল টু হবে পি টু টি টু। বলো আমরা জিনিস খেয়াল করিয়া দেখিও ভাইয়ার, সেটা হচ্ছে যে আমার এখানে মোট প্রডিউসড হিটের মান সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কেন? কারণ হিট জিনিসটা 25 ডিগ্রি তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে উন্নীত করতে যে পরিমাণ তাপ শক্তি লাগবে সেটা তো কনস্ট্যান্ট। এন্ড একটা 500 ওয়াটের হিটার এটা অল্প সময় দিচ্ছে T1 সময়ে, একটা 968 ওয়াটের হিটার সেটা একটু বেশি আরো কম সময় দিতেছে, সেটা হচ্ছে T2। আলটিমেটলি হিটারের ক্ষমতা বাড়ানোর সাথে সাথে সেই কাঙ্ক্ষিত হিটটাকে আমি অল্প সময়ের মধ্যে অর্জন করতে পারতেছি, বেসিক্যালি এইটুকুই। তাহলে আমরা এখানে একটা কাজ করে নেই, প্রথমে একবার T1 বের করে ফেলি। T1 ইকুয়ালস টু হচ্ছে এম এস হিট, যেহেতু এম এস ডেল থিটা বাই P1 নিয়ে আসবা P1 এর মান। এন্ড আরেকবার আমরা T2 নিয়ে আসি, সেটা হচ্ছে এম এস ডেল থিটা বাই P2। তোমার চোখের কাছে P1 P2 সব আছে, এম আছে, এস আছে, ডেল থিটা। এস এর মান 4200। কতটুকু পানি ছিল রে? 2 লিটার পানি ছিল। তাপমাত্রা পরিবর্তন 25 থেকে 100 মানে 75 কেলভিন। তাহলে এখানে দেখবা T1 এবং T2 এর মাঝখানে এটা অন্ধ দেখা হয়ে দিতে পারবো যে ভাইয়া যেহেতু আমার P2 ক্ষমতা বেশি, তাই আমার এখানে T2টা কি হয়ে যাবে রে? কম হয়ে যাবে। অর্থাৎ যেহেতু T1 অপেক্ষা T2, ভুল বলছি, যেহেতু T1 এর মান T2 অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ তার সিদ্ধান্তটা সঠিক ছিল। তোমরা বুঝুনি ভাইয়ের কথা? অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সেই হিটারের ক্ষমতা বাড়ায় দিছে। হিটারের ক্ষমতা বাড়ায় দেওয়ার কারণে আমার সময়ের মানটা কমে আসছে। তোমরা তো আমার মতো এমনি অঙ্ক করবে না, তোমরা করবা কি ভ্যালু বসাবা, T1 এর একটা মান পাবা, T2 এর একটা মান পাবা, দেখবা যে T2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে তার কম পরিমাণ সময় লাগতেছে, অর্থাৎ সে কম সময় উত্তপ্ত করতে পারতেছে, তাই তার সিদ্ধান্তটা সঠিক ছিল। এম এস ডেল থিটা সব দেওয়া আছে। সহজ কোশ্চেন, আশা করি বুঝতেছো। না বুঝলে বলিও ভাই, আরেকবার বুঝাই দিমু। ফাইনাল কোশ্চেন আজকের, সেটা হচ্ছে স্থির তড়িৎ থেকেও প্রশ্ন দিছিল। যাক ভালো। চিত্রে 2 মিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আছে, বাহুর মধ্যবিন্দু বলে দিছে। বি বিন্দুর চার্জকে সি বিন্দুতে নিতে কৃত কাজ নির্ণয় করো। অর্থাৎ বেসিক্যালি আমি যেটা ঠান্ডা মাথায় ত্রিভুজ আঁকে ফেলি, কারণ হ্যাঁ গো ত্রিভুজ পছন্দ হইতেছে না। ধরো এই একটা ত্রিভুজ আছে আমার কাছে, এই রাখলাম ত্রিভুজটা, কেমন এনে রেখা দিই, না এনে রেখা দিই, এনে সুন্দর আছে ত্রিভুজটা। এবং এই ত্রিভুজটা 2 মিটার বাহু বিশিষ্ট। এ বিন্দুতে একটা প্লাস 24 কুলম্ব চার্জ আছে, এন্ড বি বিন্দুতে একটা প্লাস 24, কিরে সেম চার্জ দিয়ে দিছে। বেঁচে গেছো পোলাপা। যদি এ আর বি তে দুইটা ভিন্নধর্মী চার্জ দিত, তাহলে কিন্তু অনেকেরই অঙ্ক ভুলে যেত এই ক্ষেত্রে। খেয়াল করো কেন বলতেছি। বলতেছে বি বিন্দুর চার্জকে সি বিন্দুতে নিতে কৃত কাজ। এখানে সি এর পরিচয় উল্লেখ করতে চাইলে সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, অপরটা হচ্ছে বি বিন্দুর চার্জটাকে সি বিন্দুতে নিয়ে আসতে। ধরো ধরো আমার কাছে একটা চার্জ আছে এই বি বিন্দুতে, আমি সেই চার্জটাকে ধীরে ধীরে সি তে নিয়ে আসতে চাইতেছি, তাহলে আমার কি পরিমাণ কাজ হবে? আমরা না শিক্ষা আসছি যে কৃত কাজ মূলত হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু বিভব ইনটু চার্জের গুণফল। ওকে, কিউ হচ্ছে কিউ পরিমাণ চার্জকে ভি বিভব পার্থক্যে সরানোর জন্য কৃত কাজের মান। তাহলে এখানে কি পরিমাণ চার্জকে সরিয়ে নিয়ে আসতেছে? 24 ন্যানোকুলম, অর্থাৎ কিউ ভি, বি চার্জটাকে সরিয়ে নিয়ে আসতেছে। তাই আমার এখানে চার্জের জায়গা হবে কিউ বি, সেটা হচ্ছে 24 ন্যানোকুলম, 24 ইন্টু 10 ইনভার্স 9। আমেন বস। বিভব মানে বিভব পার্থক্যকে বোঝাচ্ছি। সংজ্ঞায় পড়ছিলাম অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সংঘটিত হয়। অসীমের সাপেক্ষে যখন হিসাব করি অসীমে বিভবের মান শূন্য হয়ে যায়, and তড়িৎ ক্ষেত্রে আনলে যে বিভবটা পাওয়া যায় সেটাই মূলত, অর্থাৎ এখানে বিভবটা বিভব পার্থক্যের সমান হইতেছে। ওই ক্ষেত্রে না হয় অসীম থেকে আনছো, তাই বিভবের একটা পার্ট শূন্য হয়ে গেছে, তাই ডেল ভি ইকুয়ালস টু ভি হইছে। এটা ক্ষেত্রে তুমি অসীম থেকে আনো, তুমি জাস্ট বি থেকে সি তে আনছো, তাই তোমার বি বিন্দুতে একটা বিভব আছে ভিবি এবং সি বিন্দুতে বিভব আছে ভিসি, এন্ড দুইটার মাঝখানে যে বিভবের ডিফারেন্স ডেল ভি হবে সেটা। তাহলে তুমি সিম্পলি এখানে একবার ভিবি বের করবা, ধ্রুবক ইনটু বি বিন্দুতে বিভব হতেছে কি এ বিন্দুর চার্জের সাপেক্ষে বি বিন্দুতে বিভব, সেটা হচ্ছে দূরত্ব হচ্ছে এ বি দূরত্ব বা বাহুর দৈর্ঘ্য, যেটা বলছে কত রে 2 মিটার।
ওকে, অ্যান্ড সি বিন্দুতে যে বিভব সেটা হচ্ছে ভিসি ধ্রুবক ইন্টু সেম ভাবে এ বিন্দুর চার্জের সাপেক্ষে আমার বিভবটা হচ্ছে কিউ এ, নিচে হচ্ছে 2। অ্যাকচুয়ালি 2 হবে না, কারণ সি তো মধ্যবিন্দু, সেটা হয়ে যাবে 1। তাহলে আলটিমেটলি বিভব পার্থক্য ডেল ভি ইকুয়ালস টু হইতাছে ভিবি মাইনাস ভিসি, বড় বিয়োগ ছোট করে দিলে তো হয়ে যেতেছে, সেটা হইতাছে আমরা বলবো ধ্রুবক ইন্টু কিউ এ। দুই কমন নিয়ে আনো, তাহলে হবে হাফ, 1 মাইনাস হাফ মানে হাফ, লাগতেছে কে ইন্টু কিউ এ ইন বাই হাফ ইন্টু। তাহলে আমরা এই বিভব পার্থক্যের মানটা এখানে বসায় দেই, যে ধ্রুবক পদ ইকুয়ালস টু কিউ এ অর্থাৎ 24 ইন্টু, দাঁড়া ভাই সুন্দর করে লিখি, একটু থাম। এটা হচ্ছে কনস্ট্যান্ট কিউ এ ইন্টু কিউ ভি ইন্টু কি হাফ, এন্ড কিউ এ কিউ ভি লেখা যায় কথা, চার্জ দুইটার মান সমান, তাই আমি বলতে পারি হোল স্কয়ার 9 ইন্টু 10 পাওয়ার 9, 9 ইন্টু 10 পাওয়ার 9 ইন্টু 24 ইন্টু 10 ইনভার্স 9 ইন্টু 0.5 হোল স্কয়ার দিতে ভুলিও না, তাহলে তুমি এখানে মোট কৃত কাজের পরিমাণটা পেয়ে যাবা। স্টুডেন্টরা বুঝিও আমার কথা, এটা অ্যাডমিশনে খুব ফেমাস একটা কোশ্চেন, স্যার যেটাকে দিছেন মাত্র। এন্ড এই কোশ্চেন রে টিচার হয়তো বা ভাবছে স্টুডেন্টদের ফেল বা পাশের কথা চিন্তা করে উনি হয়তো বা দুটোটা চার্জ সমান রাখছে, মানবতা দেখাইছে। বাট যদি একটা কোশ্চেন একটা চার্জ চেঞ্জ করে দিত, অনেক ধস নামতো এই অঙ্কটার জন্য। কারণ বুঝিও বিভব পার্থক্য কার সাপেক্ষে, এই বিন্দুর চার্জের সাপেক্ষে তুমি বিভব পার্থক্য হিসাব করতেছো, তাই যখন বিভব পার্থক্য হিসাব করবে, যেই চার্জের সাপেক্ষে দূরত্ব হিসাব হইতেছে তার সাপেক্ষে বিভব পার্থক্য নিবে। আর কৃতকাজ বের করার সময় এই যেই চার্জটা শিফটেড হইতেছে, অর্থাৎ শিফটেড চার্জটা হইতেছে, যেটা হাঁটতে হাঁটতে সামনে আগাচ্ছে, মুভেবল, সেটার সাপেক্ষে কাজ হবে। আর যে চার্জটা স্থির ধরে নিতেছো সেটার সাপেক্ষে কি হবে, বিভব পার্থক্য হবে। আমি বুঝাইতে পারছি কিনা দেখো তো। ওকে, অর্থাৎ শিফটেড গতিশীল চার্জের সাপেক্ষে কাজ, স্থির চার্জের সাপেক্ষে বিভব পার্থক্য। তো এটা ছিল ঘ নাম্বারটা। এন্ড এই কোশ্চেনটার একটু এক্সটেনশন বলছে, পি বিন্দুতে যদি আমি এটা 10 মিলিগ্রাম ভরের বস্তু রাখতে চাই, তবে আমার কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা বোঝানোর জন্য আগে বোঝানো জরুরি। ধরো কোন একটা বস্তু যেটা 10 মিলিগ্রাম ভরের বস্তু, আমি যদি নতুন একটা পেজে যেতে চাইতেছি, আচ্ছা এখানেই বোঝাই দিতে পারবো, সমস্যা নেই। তো পি বিন্দুতে ধরো আমি একটা 10 মিলিগ্রাম ভরের বস্তু রাখতেছি, এন্ড এই 10 মিলিগ্রাম ভরের বস্তুটারে পৃথিবী করবে কি তার নিচের দিকে, সেন্টারের দিকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করবে, সেটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে এমজি, এমজি ফোর্স। এন্ড সেই এমজি ফোর্সের ক্রিয়ায় বস্তুটা নিচের দিকে নামে আসতে চাইবে, অর্থাৎ আমি যদি টাকার চেষ্টা করি নিচের দিকটা এমজিএস, আমি যদি বস্তুতে কিউ পরিমাণ চার্জ দিয়ে দেই, তাহলে সেই কিউ পরিমাণ চার্জের এফেক্টে বস্তুটার ওজনের বিপরীতে একটা লব্ধি বল কাজ করবে, সেই লব্ধি বল এমজি এর সমান হলে বস্তুটা স্থির হবে, আদারওয়াইজ হবে না। অর্থাৎ পি বিন্দুতে 10 মিলিগ্রাম ভরের বস্তুতে কিউ পরিমাণ চার্জ দিলে এখানে একটা লব্ধি বল হবে, লব্ধি বলটা হবে কাইন্ড অফ এরকম, বুঝিও যে এ বিন্দুর চার্জের সাপেক্ষে পি বিন্দুতে অবস্থিত চার্জটা একটা বিকর্ষণ বল অনুভব করবে, সেটা হচ্ছে এটা। দেখতেছো নি তোমরা, তাই একটু দিলাম এই এটা। এন্ড এন্ড বি বিন্দুর চার্জের সাপেক্ষে পি বিন্দুর নতুন যেই বস্তুটা রাখতেছো সেটা একটা বিকর্ষণ বল অনুভব করবে, সেটা হচ্ছে এইটা। এন্ড এই যে দুইটা বিকর্ষণ বল, একটা হইতেছে আমার এই বরাবর যাইতেছে, এটা হচ্ছে আমার F1, এটা হচ্ছে আমার F2, এন্ড সেই F1 এবং F2 এর একটা লব্ধি থাকবে, যে লব্ধিটা ঠিক তাদের মাঝখান বরাবর যাবে, এটা হইতেছে আমার F নেট, F নেট। তাইলে ভাইয়া F নেট আর mg পরস্পর কি সমান এবং বিপরীতমুখী হইতেছে না? সমান এবং বিপরীতমুখী হওয়ার কারণে তারা একে অপরকে মানে কাটাকাটি করে দিবে এবং বস্তুটা স্থির সাম্য অবস্থায় চলে আসবে। তাহলে চলেন আমরা ফার্স্টে এফ নেট বের করি। তাহলে এফ নেট ইকুয়ালস টু হচ্ছে, এফ নেট ইকুয়ালস টু হইতেছে, আমরা বলবো স্মল এফ ওয়ান স্কোয়ার এফ টু স্কোয়ার টু এফ ওয়ান এফ টু ইন্টু কস কত, বুঝিও সমবাহু ত্রিভুজ এই কোণটা 60 ডিগ্রি হলে এটা কত হবে 60, তাহলে cos 60, cos 60 এর মান হাফ, তাহলে এটা থাকতেছে রুট ওভার f1 স্কয়ার f2 স্কয়ার f1 ইনটু f2। বলা ঠান্ডা মাথায় একটু ভাইয়ের কথা বুঝ, এ আর বি তে চার্জ সমান, সমবাহু ত্রিভুজের বাহুর সমান,
পি বিন্দুর চার্জটা এ এর সাপেক্ষে যে পরিমাণ বল পাইবো বি এর সাপেক্ষে একই পরিমাণ বল পাইবো F1 এবং F2 সমান হওয়ার কারণে এদিকে হয়ে যাবে রুট F1 স্কয়ার F1 স্কয়ার F2 এর জায়গায় F1 বসাইলে আরেকটা F1 স্কয়ার আরেকটা F1 স্কয়ার অর্থাৎ রুট 3 ইনটু F1। মিয়া আপনি কি শুরু করছেন ভিডিওর মধ্যে? আচ্ছা কইতাছি, মানে এ আর বি সমান চার্জ সমান দূরত্বে অবস্থিত পি বিন্দুতে অবস্থিত বলটা একই পরিমাণ বল অনুভব করবে, কুলম্ব ফোর্স অনুভব করবে। দ্যাটস ওয়াই F1 F2 সমান, F1 F2 সমান ধরে F2 এর জায়গায় যদি 1 বসায় দাও তাহলে তুমি পাইতেছো রুট ওভার 3 ইনটু F1। তাহলে এই নেট ফোর্সটা কি সমান হইতে হইব? mg এর সমান হইতে হইব। তাহলে আলটিমেটলি m এর মান আছে, g এর মান আছে, F1 এর মানটা নাই। আমরা যদি বলে দেই F1 সেটা হইতাছে ধ্রুবক ইনটু চার্জ দর গুণফল, এটা হচ্ছে 24 ন্যানোকুলম, 24 ন্যানোকুলম ইনটু 10 ইনভার্স 9 বসায় দিও। এটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 2 স্কয়ার। তাহলে ধ্রুবক হচ্ছে 9 ইনটু 10 পাওয়ার 9 আর 24 ন্যানোকুলমের ইনভার্স 9 কাটা গেছে গা, ইনটু কিউ, নিচে হচ্ছে 4, 4 6 24, এটা হচ্ছে 6 নং 54 কিউ। তাহলে পারফেক্ট। তো এম জি আছে, এম, ওকে 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 ওকে, ঠিক আছে, এম জি আছে অর্থাৎ এম এর মান 10 মিলিগ্রাম অর্থাৎ 10 ইনটু 10 ইনভার্স 10 মিলিগ্রাম, যেহেতু এটারে 10 ইনটু 10 ইনভার্স 3 লিখতে পারি, ইনটু 10 ইনভার্স 3, জি এর মান 9.8, রুট 3 ইনটু F1 এর মান হচ্ছে 54 কিউ, 54 ইনটু কিউ। তুমি এখান থেকে চাইলে না এই কিউ এর মানটারে ফ্রি করবা, অর্থাৎ বস্তুটাতে কি পরিমাণ চার্জ দিলে বস্তুটা ঠিক সেখানে স্থির অবস্থায় থাকতে পারবে, এন্ড কিউ এর মান যেটা ক্যালকুলেটর করে বের করবা সেটা হচ্ছে উত্তর। তাহলে আলটিমেটলি এই ম্যাথটা নিয়ে যা বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝছো কিনা দেখো তো ভাই, আমি সরাই দেই সবকিছু, এবার হয়তোবা চিত্রটা ক্লিয়ার। যে আমি এখানে যেই বস্তুটা রাখছিলাম, যেই বস্তুটা এখানে রাখছিলাম, এই যে এখানে একটা বস্তু রাখছি, এই বস্তুটার ওপর যদি কিউ পরিমাণ চার্জ দেই, সেই কিউ পরিমাণ চার্জের জন্য বস্তুটা একটা নেট ফোর্স অনুভব করবে, যে নেট ফোর্সটা তার ওজনের সমান এবং বিপরীত হতে হবে, তবে বস্তুটা স্থির অবস্থায় থাকবে। এবং সেই নেট ফোর্সের মানটা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে F1 এবং F2 এর মাধ্যমে। চিন্তা করে দেখো, এ বিন্দুর চার্জটা পি বিন্দুতে অবস্থিত বলটাকে একটা F1 বল দিবে, এন্ড বি বিন্দুর চার্জটা একটা F2 বল দিবে। 1 2 এর মাঝখানের লব্ধিটা ঠিক মাঝখান বরাবর যাবে, অর্থাৎ ঠিক মাঝামাঝি থাকবে, এটা রাইট, এই মাঝামাঝি থাকবে। তাহলে এবার যদি চিন্তা করে দেখতে পাই যে F1 এবং F2 দুইটার মান কিন্তু সমান, কারণ এখানে এই দুইটা বাহুর দূরত্ব সমান, চার্জের পরিমাণও সমান। তাহলে আলটিমেটলি F1 F2 এর ক্ষেত্রে লব্ধির মানটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, অর্থাৎ এইভাবে রুট 3 ইনটু F1 হয়ে যাবে। হিসাব করছি, অনেক কিছু করছি, দেন আলটিমেটলি উত্তর মিলছে। দিস ইজ ইট, আজকে এটা অবধি থাকলো। জ্যামিতিক আলোক বিজ্ঞানটা আর করাইলাম না, কারণ এই চ্যাপ্টারটা আমি করাই নাই, যে চ্যাপ্টার করাই নাই সেটা নিয়ে কথা বলতে ভালো লাগতেছে না, পোলাপানের সাথে মনে হচ্ছে ইন্টারেক্ট করতেছে না। আহ এই ছিল তোমাদের কোশ্চেন। কোশ্চেন খুব সহজ না, একদম কঠিনও না। প্রশ্ন ভালো, প্রশ্ন করতে অনেক ভেবে চিন্তে প্রশ্ন করছেন, অ্যাপ্রিসিয়েটেবল। তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হইব এই টাইপের প্রশ্ন সলভ করতে পারতে হইলে। দেখো, টিচার সবসময় স্টুডেন্টদের ভালোর কথা চিন্তা করে কোশ্চেন করে, এন্ড এই কোশ্চেনে হয়তোবা ইনিশিয়ালি মনে হইতে পারে কোশ্চেন এত কঠিন কেন, বাট ট্রাস্ট মি, অ্যাডমিশনে 10টা পরীক্ষা আমি দেখছি, অ্যাডমিশনে 10টা ফেইলিয়ার আমি ফেস করছি, এর থেকে হাজার গুণ টাফ কোশ্চেন তোমার জন্য অপেক্ষা করতেছে। তো তুমি যদি এই বছরের ঢাবি ফিজিক্স অ্যানালাইসিস করো, চবি ফিজিক্স অ্যানালাইসিস করো, এগ্রি ফিজিক্স অ্যানালাইসিস করো, জাবি, সাস্ট, প্রত্যেকটা জায়গার ঢাকা ইউনিভার্সিটির সাপেক্ষে বুয়েটের চুলা অ্যানালাইসিস করো, এইদার ফিজিক্স পার্টটারে ডাবায় দিতেছে, নেইদার বায়োলজি পার্টটা ডাবায় দিতেছে। এন্ড অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, ভাবে ম্যাথ কঠিন হয়, ম্যাথ স্কিপ করে বায়োলজি এবং ইংলিশ বাংলা দাগিয়ে দিব। এন্ড ফিজিক্স তো তোমার ম্যান্ডেটরি সাবজেক্ট, তুমি সেটা কিভাবে দাগাবা? অনেকের মধ্যে একটা মাইন্ডসেট থাকে, আমি মেডিকেল প্রস্তুতি নিচ্ছি, আমার এত একটা ফিজিক্স লাগে না। আরে বোকা, মেডিকেল তো লাখ কাইন্ড অফ, কারণ এত এত শিক্ষার্থী, সরকারি মেডিকেল সিট কয়টাই? আমার তোমার মতো যারা মধ্যবিত্ত ঘরের সন্তানরা আছে, আমরা তো প্রাইভেট মেডিকেল কথা চিন্তা করতে পারি না। তাইলে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমরা কি, যদি না হইলো, যদি না হইলো, ব্যাকআপ হিসাবে তো একটা আমার ভার্সিটির প্রস্তুতি থাকতে হবে। এন্ড ঢাবি ফিজিক্সের কোশ্চেন যদি না দেখে থাকো, একবার দেখবে, দেখার পরে ভাইয়ের কথাটা স্মরণ করবে যে আদৌ তুমি যেই প্রস্তুতিতে আছো সেটা এনাফ কিনা। শিক্ষার কোনো শেষ নাই, তুমি যেই প্ল্যাটফর্ম থেকে থাকো, যার আন্ডারে থাকো, যেখান থেকে শিখে থাকো না কেন, অবশ্যই স্বাগতম।
শিক্ষাটা যেন কমপ্লিট হয়। কারণ শিক্ষা কমপ্লিট হওয়ার পিছনে কখনোই মেন্টরের হাত থাকে না। শিক্ষা কমপ্লিট হওয়ার পিছনে হাত থাকে তোমার নিজের। তুমি যদি পড়ুয়া ব্যক্তি হও, পুরো ঘরে থাইকা একটা থার্ড ক্লাস টিচারের আন্ডারে অনেক শিখতে পারবা। আর যদি তুমি ওই একটু হুতাশে পাগল মানুষ হও, তোমার এনডিসি টপ টিচার অবশ্য কিছু শিখাইতে পারবে। আলটিমেটলি লার্নিং ইজ সামথিং রিসিভিং, অ্যান্ড তুমি যদি অয়েল রিসিভার না হও, তাহলে কিভাবে হবে? আমরা শিক্ষাটাকে ব্যবসা বানিয়ে নিচ্ছি। আমরা ভাবছি যে হয়তোবা অনেক প্রাইভেট পড়া সার্থকতা, বাসায় টিচার নিয়ে রাখা সার্থকতা। দিস ইজ নট এন্টায়ারলি ট্রু, বিকজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা হায়ার স্টাডিজে যায়, তারা কি কোনো প্রাইভেট পড়ে? তাহলে তারা কিভাবে পড়তেছে? অনলাইনের সোর্স তুমি ট্রাস্ট করো, ভার্সিটির ক্লাসে কিছু পড়ায় না। ইভেন বুয়েটের ক্লাসরুমে কোনো পড়ালে হয় না। তো পোলাপান শিখে কই থেকে? এই যে ইংরেজির জার্নালের বইগুলো আমরা নামাই, সার্চ করি, পড়ি, সেটাই হচ্ছে গ্রুপ স্টাডি করে, অনলাইন রিসোর্স শেয়ার করে, কোর্স কিনে, বড় ভাই থেকে লার্ন করে, অর্থাৎ আলটিমেট সব কথা এক বিন্দুতে শেয়ার। সেটা হচ্ছে সেলফ লার্নিং। সেলফ লার্নিং পাওয়ারফুল একটা জিনিস। এটা নিজের মধ্যে যত ফাস্ট অ্যাডিসিভ আই বি লাইক যত রপ্ত করে নিতে পারবে, আমি এটা বলতে চাচ্ছিলাম, তত তুমি উপকৃত হবা লং রানে। বলো মানে এইটুকু, ভাই অনেক কথা বলে ফেলছি, আজকে থাকলো। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।